স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনোভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। রাজধানী সহ দেশের অনেক জায়গায় সারা রাত বৃষ্টি হয়েছে। অবিরাম বৃষ্টিতে বেড়েছে জনদুর্ভোগ। এদিকে ফেনীতে বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় শহরে পানি ধীরে ধীরে নামলেও নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। তীব্র স্রোতে পানি ঢুকেছে ছাগলনাইয়া উপজেলায়। ফেনীর ফুলগাজী এবং পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল এখনও পানির নিচে। নতুন করে 15টি গ্রামে পানি প্রবেশ করায় ফেনীতে বন্যা আক্রান্ত অর্ধশতাধিক গ্রাম। দেখা দিয়েছে সুপেয় পানির সংকট। একাধিক সড়ক তলিয়ে থাকায় বন্ধ রয়েছে যান চলাচল। অনেক স্থানে নেই বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক। ভোগান্তিতে 20,000-এর বেশি মানুষ। আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন প্রায় 7,000 মানুষ। এদিকে বৃষ্টি অব্যাহত থাকায় সাতক্ষীরায় প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। অনেকে বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। ভেসে গেছে মাছের ঘের, কৃষিক্ষেত, রাস্তাঘাট। নোয়াখালীতে কিছু নিম্নাঞ্চলে বাড়িঘরে পানি ঢুকেছে। মাঝদ্বীপ প্রধান সড়কের আশেপাশের সংযোগ সড়ক এবং বেগমগঞ্জ, সেনবাগ, চাটখিল, সোনাইমুড়িতে বেশ কিছু রাস্তাঘাটে পানি উঠেছে। বসুরহাট পৌরসভার কিছু কিছু জায়গায় পানি উঠে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। সুবর্ণচরের অবস্থাও একই রকম। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ ও কাল ফেনী, পরশুরাম এবং ফুলগাজী উপজেলা এবং নোয়াখালীর সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকের পানি যদি আস্তে আস্তে ওইদিকে চাপ দেয় এবং কি আমাদের গ্রাম যেটা আছে পুরো গ্রামে আবার পানি উঠবে। গ্যাসে বরানের বন্যার্থীর জন্য আমরা এটা সাঁতার কাশি। এইবারে একই পরিস্থিতি। চুলা চারটি ব্যাগ ডুবে গেছে, তো গ্যাস শেষ হয়ে গেছে। তো এখন আমরা কদ্দুরি নাস্তা পানিও করতে পারি না। গাড়ি নষ্ট হয়ে যায়, বিভিন্ন জাতীয় সমস্যা, পুঁজি কম হয়ে যায়, ইনকাম কম হয়ে যায়। রাস্তাটা উঁচু করে না, রাস্তা করে পোল কারবার কিছু করে না, যার কারণে পানির সমস্যা তো হবেই। আগামী 24 ঘন্টায় 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল 10টা থেকে পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে আজকের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। একই সাথে সারা দেশের মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। ফেনী সহ দেশের 6 জেলার কয়েকটি স্থানের বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বুধবার রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ পরীক্ষার সময় পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও বিষয়টি কুমিল্লা মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে। তবে অন্যান্য 8 বোর্ডে এইচএসসি পরীক্ষা সময় মতোই অনুষ্ঠিত হবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। দুপুর 2টায় নিজ নিজ শিক্ষা বোর্ড ফল প্রকাশ করবে। প্রকাশের পর 3 ভাবে জানা যাবে ফলাফল। নিজের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে অথবা কেন্দ্রীয় ও নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। মোবাইল ফোন থেকেও নির্ধারিত নম্বরে এসএমএস করেও ফলাফল জানা যাবে। এবছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল 10ই এপ্রিল। পরীক্ষা শেষ হয় 13ই মে। পরীক্ষায় অংশ নিতে ফর্ম পূরণ করেছিল 19,28,970 জন। তাদের মধ্যে ছাত্রী 9,67,739 জন এবং ছাত্র 9,61,231 জন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, উস্কানি সহ মানবতাবিরোধী 5টি অভিযোগে দায়ের করা মামলার অভিযোগ গঠনের আদেশ আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মামলার আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2 আজ এ আদেশ দেবে। গেল সোমবার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের শুনানি শেষে আদেশের দিন ঠিক করা হয়। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আবু সাইদ হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানিও হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সহ 30 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় রাষ্ট্রপক্ষ। শুনানিকে ঘিরে গ্রেপ্তার থাকা আসামিদের আদালতে হাজির করা হবে। রংপুরের আবু সাইদ হত্যার ঘটনায় কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরীফুল ইসলাম সহ 4 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, আপনার কাছে সবশেষ তথ্য কি আছে আমাদেরকে জানাবেন।
তাসলিমা, যেমনটি আপনি দর্শকদের জানিয়েছিলেন, এরই মধ্যে কিন্তু বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়ের করা সবচেয়ে আলোচিত মামলাটির অভিযোগ গঠনের আদেশ কিন্তু পড়ে শোনাচ্ছেন। এবং সেই অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনা শেষ হলে আসলে অভিযোগ গঠন হয় কিনা এবং সেক্ষেত্রে পরবর্তী প্রক্রিয়া সেগুলো হয়তো নির্ধারণ হবে। তবে আইন অনুযায়ী পরবর্তী যেই প্রক্রিয়া রয়েছে, যদি আজকে অভিযোগ গঠন হয় সেক্ষেত্রে কিন্তু আসামি পক্ষকে অর্থাৎ রাষ্ট্রের নিযুক্ত যে স্টেট ডিফেন্স কাউন্সিল তাকে 21 দিনের সময় দেওয়া হবে এবং 21 দিনের জন্য তিনি মামলা প্রস্তুতির জন্য সময় পাবেন এবং পরবর্তী পর্যায়ে 21 দিন পর এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করার মধ্য দিয়ে কিন্তু আসলে এই মামলার আনুষ্ঠানিক যে বিচারিক প্রক্রিয়া সে শুরু হবে। এরই মধ্যে গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আমরা জেনেছি যে অভিযোগ গঠন হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে এখন অভিযুক্ত থেকে আসামির স্ট্যাটাসে চলে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই মামলার অপর 3 আসামি। একটি তথ্য আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, গতকাল বিবিসির যে প্রতিবেদনটি হয়েছে সেই প্রতিবেদনটি বহুল আলোচিত এই মামলায় নতুন মাত্রা যোগ করেছে। এর কারণ হচ্ছে যে কোনো প্রতিবেদনকে কমন নলেজ হিসেবে গ্রহণ করার যে বিধান রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে, ট্রাইব্যুনাল চাইলে যে কোনো প্রতিবেদনকে কমন নলেজ হিসেবে গ্রহণ করতে পারে এবং গতকালের এই প্রতিবেদনটি যেহেতু এই মামলা সংশ্লিষ্ট সেক্ষেত্রে সেই বিষয়টি অবশ্যই এই মামলার ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে, এমনটি প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আজকে যেহেতু অভিযোগ গঠনের আদেশ, সেক্ষেত্রে কোনো কিছু জানানোরই আসলে কোনো সুযোগ নেই। এক্ষেত্রে শুধুমাত্র অর্ডারের জন্যই অপেক্ষায় ছিল 2 পক্ষের আইনজীবীরা। আমরা দেখেছি চৌধুরী আব্দুল্লাহ মামুনের আইনজীবীও কিন্তু আজকে আদালতে উপস্থিত ছিলেন স্টেট ডিফেন্স কাউন্সিল আমির হোসেনও এবং চিফ প্রসিকিউটর উপস্থিত ছিলেন। কিছুক্ষণ পরেই হয়তো তারা সবাই নিচে নেমে আসবেন এবং সেই নিচে নেমে আসার পর তাদের কাছ থেকে আমরা এই মামলার সবশেষ যে তথ্য এবং কবে কি হবে সে বিষয়গুলো আরও পুঙ্খানুপুঙ্খানুভাবে জানতে পারবো। এরই মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আরেকটি মামলা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ, সেখানে শহীদ আবু সাইদ হত্যা মামলায় যে পলাতক আসামি রয়েছেন 26 জন, তাদের বিরুদ্ধে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে একটি গণবিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশ করার একটি নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পক্ষ থেকে। এই ছিল সবশেষ তথ্য। তাসলিমা, ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। সামনের কাছে কোনো কিছু হলে আপনার মাধ্যমে তা দর্শককে জানিয়ে দেবো। ফিরে যাচ্ছি আপনার কাছে তাসলিমা। জি মিজান, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ফাঁসিবাদ ঠেকাতে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন, এমনই মনে করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। জানান, দ্রুততম সময়ে সবাইকে নিয়ে একটি জাতীয় সনদ তৈরি করাই কমিশনের লক্ষ্য। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সাথে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কারের জন্য মৌলিক বিষয়গুলোতে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠা করা। আমরা একটা জবাবদিহিমূলক রাষ্ট্রের কথা বলছি, আমরা যাতে করে ক্ষমতায় এককেন্দ্রীকরণ না হয় সেটার কথা বলছি, নাগরিকদের অধিকার সুরক্ষার কথা বলছি, বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছি এবং প্রাতিষ্ঠানিকভাবে যেন এমন ব্যবস্থা তৈরি করা যায় যা কোনো অবস্থাতেই এদেশে আবার কোনো ফ্যাসিবাদী শাসন তৈরি করতে না পারে সেটা নিশ্চিত করা। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ সহ 7 দফা দাবি পূরণ হলে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত জামায়াতে ইসলাম, এমন মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সকালে জিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠক শেষে কথা বলেন তিনি। 19 জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে জামায়াত। সমাবেশের সম্পর্কে তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে ওই দিন। 7 দফা দাবি আমরা বলেছি, এইটা বাস্তবায়নের জন্যই আমরা দেশবাসীকে আহ্বান জানিয়েছি এবং সরকারকে আহ্বান জানিয়েছি যে এই সমস্ত দায়িত্বগুলো যাতে আমরা শেষ করতে পারি। প্রয়োজনে জীবন দেবে, তবুও দেশের 1 ইঞ্চি মাটি ছাড় দেবে না, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জাতে বিজিবির প্রশিক্ষণ প্রতিষ্ঠান বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে বিজিবির 103তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে কথা বলেন তিনি। 658 জন পুরুষ এবং 36 জন নারী সমাপনী কুচকাওয়াজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গেই থাকুন।